নমস্কার, শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজ আমি গোধূলিবেলার দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাব। প্রথম পর্বে আমরা জানতে পেরেছি সতীশ করবীকে বিয়ে করতে চায়। করবী যেহেতু ছোট জাত, তাই সতীশের বাবা এই কথা শুনে ভীষণ রেগে যান। সতীশকে অনেক বকাঝোকা করে এবং জানিয়ে দেয় তিনি সতীশকে আর পড়াতে পারবেন না, সে যেন চাকরি খুঁজে নেয়। সতীশও বাবার কথায় রাগ হয়ে মনে মনে স্থির করে নেয় সে চাকরি খুঁজে নেবে। এই কথাগুলো ভাবতে ভাবতে টোস্ট চা খেলো সতীশ। করবীর কথা বাড়িতে শুনেছে সবাই, তবু একবার তার করবীর সঙ্গে দেখা করা দরকার। কোনো বাধা তো ছিল না এতদিন, আজই বা বাধা হবে কেন? সতীশ জামাটা গায়ে দিয়ে গেল করবীদের বাড়ির দিকে। পৌঁছতেই ওর বাবা ওকে বললেন, না সতীশ, আর এখানে এসো না তুমি। কেন? তোমার বাবা চান না তুমি এখানে এসো, তাই আমরাও চাই না। তোমার বাবা আমাদের ঘেন্না করেন। ঘেন্না? সতীশ প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু হারানবাবু বললেন, তিনি নৈকুষ্য কুলীন ধনী ব্যক্তি, তিনি বড় চাকুরে, তাছাড়া তিনি... থাক সতীশ, তুমি আর আসবে না। আমার কি দোষ? না, তোমার দোষ বলছি না, কিন্তু সকলেরই একটা পারিবারিক সম্মান আছে। তোমার বাবা যখন তোমার বিয়ে দেবেনই না, তখন কেন আর... সতীশ একটুখানি চুপ করে রইল, তারপর চলে এলো। বুঝলো ও বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু করবীর সঙ্গে তাকে দেখা করতেই হবে। কোথায় সেটা হতে পারে? ওই কালীবাড়িতে। কথাটা তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল। বেশ, তাই হবে। সতীশ অপেক্ষা করে রইল সারাদিন। সন্ধ্যার পর কালীবাড়ির প্রাঙ্গণে সত্যি দেখা হলো। সতীশ বলল, আমাদের মিলনের আর কোনো পথ নেই করবী? আছে, মা বলেছেন আমি তোমাকে পাবই। এই জন্মেই? হ্যাঁ, আমি ফুল চড়িয়েছিলাম, মা নিয়েছেন। দূর তোর, অবিশ্বাসের ভঙ্গিতে বলল সতীশ। বলল, শোনো, আমি একটা সাংঘাতিক কাজ করব। কি কাজ? করবী আতঙ্কিত। মিলিটারি ট্রেনিং নিতে যাব আমি। সে কি? না না সতীশদা। চোখে জল এসে গেল করবীর। আর কোনো উপায় নাই করবী, তুমি যাও। থামো, বলে করবী আবার মন্দিরে ঢুকল। পুরোহিতকে বললে, ফুল চড়িয়ে দেখুন তো আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কি না। পুরোহিত ওকে স্নেহ করেন, তখনই একটা জবা ফুল চড়ালেন। করবী অঞ্জলি পেতে বসে রইল। ওই ফুলটি যদি মা কালীর পা থেকে খসে পড়ে তো মনস্কামনা পূর্ণ হবে। সতীশও দেখছে। 5-10 মিনিট গেল, পড়ল না ফুলটা। হ্যাঁ, 12 মিনিটে পড়ল। করবী ফুলটা নিয়ে মাথায় ঠেকিয়ে বলল, হ্যাঁ, তুমি যা বলেছ তা করতে পারো, রাজি হয়েছেন মা। সতীশ নগদ 1 টাকা দক্ষিণা দিল পুরোহিতকে। তারপর দুজনে বাইরে এসে আরও কয়েক মিনিট কথা হলো। করবী চলে গেল। সতীশ তখনও দাঁড়িয়ে। অজস্র প্রশংসাধ্বনির সঙ্গে 100 মুদ্রা পুরস্কার পেল সতীশ। অসংখ্য লোক দেখল, খবরের কাগজওয়ালা ফটো নিল, আর পাড়ার ছেলেরা ওকে কাঁধে তুলে নাচল। কিন্তু বাড়িতে বাবার সেই অগ্নিমূর্তি। ওই হলো, ওই পর্যন্তই। ষাঁড়ের গোবর, গুন্ডা ছেলে একটা। এই কথাই তিনি বারবার বললেন। টাকাটা নিলেন না, ছুঁড়ে ফেলে দিলেন। সতীশ কাঁপতে কাঁপতে সামলে নিল নিজেকে। মা অবশ্য টাকাগুলো তুলে নিয়ে রাখল। সতীশ বেরিয়ে গেল। সতীশ গেল কোথায় কেউ বলতে পারছে না। সতীশ তাহলে কালীবাড়ি গেছে, আন্দাজ করল বড় বউ। করবী তো ওখানেই যায়। যাকগে, কেউ আর কিছু বলছে না। বকাবকি কিছু বেশি হয়ে গেছে সতীশের উপর। বাবাও যেন সেটা বুঝেছেন। বর্তমান যুগে এতটা উচিত নয়। ওদিকে দুমদাম আওয়াজ হচ্ছে পটকার, হাউস উঠছে। কি ব্যাপার? সুভাষবাবু প্রশ্নটা করলেন বড় বউকে। ও কিছু নয় বাবা, ফুটবলে কে যেন লিগ জয় করেছে, তারই আনন্দ। সুভাষবাবু ভাবছেন,
বর্তমান যুগ এসবেরই যুগ। শুধু লেখাপড়াই এ যুগে যথেষ্ট বলে মনে করা হয় না। খেলাধুলো, গান বাজনা, দুঃসাহসিক পর্বত আরোহণ এগুলোই এখন বেশি সম্মান পায়। তাদের যুগেই এগুলোকে ব্যসন বলা হতো। যাক, সতীশ আসুক, সামলে নেবেন তিনি। কিন্তু অনেক রাত হলো, সতীশ এলো না। ঘুমিয়ে পড়লেন সুভাষবাবু। সতীশ সত্যি কালীবাড়ি গেছে। ওর জন্য অপেক্ষা করছিল করবী। সে বিকেলে ওর পুরস্কার পাওয়া দেখেছে। তখনই চোখে চোখে ইশারায় কথা হয়, কালীবাড়িতে দেখা হবে। দেখা হলো। করবী বলল, এত দেরি হলো? বকুনি চলছিল বাবার। দাদারাও কম যান না। বৌদিরা ফোড়ন দেন, বাকি শুধু মা। তা মা আর কতটুকু করতে পারে? হ্যাঁ, কি আর করবে সতীশদা। করে এসেছি, রিক্রুটিং অফিসে নাম লিখিয়ে এসেছি। শরীর স্বাস্থ্য সব ফিট, কোনো দিকে ত্রুটি নেই। এখন বাবা বেটা কি করেন? তিনি কি করবেন? ওর কাছে তো চিঠি আসবে যুদ্ধে যাবার জন্য সৈনিক হবার ব্যাপারে। বাবাকে সরকার থেকে লেখা হবে আপনার ছেলে সৈন্যদলে যোগ দিতে চায়। এনকোয়ারি হবে, আরও কত কি হবে, তবে নিবে। বাবা যদি রাজি না হন? আমি দেশ রক্ষায় সৈনিক হব। বাবার কি সাধ্য রাখেন? তবে খবরটা বাবাকে দেবেন ওরা। বলে করবী কিছুক্ষণ ভাবল। তারপর শুধল, কোথায় যেতে হবে? কতদিন পরে ফিরবে? কোথায় পাঠাবে কে জানে। কতদিন পরে আসবো তাও জানি না, তবে চিঠিপত্র লিখতে পারবো। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। খানিক পরে সতীশ বললে, আমার আসার কি ঠিক আছে করবী? যুদ্ধের ব্যাপার। তবে এখন যুদ্ধ হচ্ছে না, এই যা। তুমি বাবা মার কথা মতো বিয়ে করো। সে কি? করবী যেন আটকে উঠল। বিয়ে তো আমার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সতীশ আর কিছু বলতে পারল না। করবী বলল, ওসব কথা বলো না, বিয়ে দুবার হয় না। তুমি যেখানেই থাকো আর যতদিনই পরে ফেরো, আমি রইলাম। ওর চোখ দুটো ছলছলিয়ে এলো। দেখল সতীশ। বলল, তুমি থাকবে বলছো? ওরা দেবে থাকতে? ওরা তোমায় বিয়ে দিয়ে দেবে জোর করে। এটা বাংলাদেশ। হোক, জোর করার দিন আর নেই। জোর আমি মানব না। কি করবে? এখন কিছু করার দরকার নেই, পড়ি। বাবারও বিয়ে দেবার মতো টাকা নেই। তুমি ফিরে এসো, তারপর দেখা যাবে। যা পারো করো করবী, বাড়ি আমার বিষ লাগছে। আমি বাইরে গিয়ে অন্তত নিঃশ্বাস নিতে পারবো। তবু আমি কথা দিয়ে যাচ্ছি, যদি ফিরে আসি আর তুমি আমারই থাকো, তো আমারই থাকবে চিরদিন। ওরা দুজনে অনেকক্ষণ বসে রইল সেই আধো অন্ধকারে। পটকা ফাটার বহু আওয়াজই শুনল, অনেক গুঞ্জনই করল। তারপর করবীকে বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে সতীশ নিজের বাড়িতে এলো। মা দিল দরজা খুলে। সতীশ বললে, খেয়ে এসেছি, আর কিছু খাবো না। ও চুপচাপ শুয়ে পড়ল বিছানায়। পরদিন সকালে সুভাষবাবু খবরের কাগজে পড়লেন লীগ বিজয়ের বিস্তৃত খবর। মাঠে অগণিত মানুষের ছবি আর গোলদাতার ছবি। তার নিচে এ কি, সতীশের ছবি যে, গলায় গোড়ের মালা। সতীশ যেন যুদ্ধ জয় করে এসেছে, তাই বিজয়ী বীরের এই সম্মান। অনেকটা কথাও লিখেছে তার সম্বন্ধে। লিখেছে, এই শক্তিমান তরুণের ভবিষ্যৎ উজ্জ্বল। সুদীর্ঘ 12 ঘন্টা একটানা হাঁটায় তাকে কোনো সময়ই ক্লান্ত দেখা যায়নি। বিজয়ী এই বীর দেশের গৌরব। আমরা শ্রীমান সতীশের কল্যাণ কামনা করি। সুন্দর সব কথা তো, বেশ লিখেছে। বাহ, নিজের মধ্যেই এই কথাগুলো ভাবছেন তিনি। বড় বৌমা চা দিতে এলো। শুধলেন, সতীশ কোথায় বৌমা? সে তো ভোরে উঠে বেড়াতে যায় বাবা, গেছে হয়তো। কখন ফিরবে? কি জানি, এখন তো পড়া নেই, দেরি করে ফিরে। হয়তো অফিসে যাওয়ার পর ফিরবে। ও আচ্ছা, কাগজে ওর ছবি ছেপেছে, এই দেখো। বড় বৌমা তৎক্ষণাৎ কাগজটা নিল শ্বশুরের হাত থেকে। বাড়ির সবাইকে বলল। দেখে সবাই বললে, হ্যাঁ ভালো লিখেছে।
সতীশ কিন্তু 10টা পর্যন্ত এলো না। সুভাষবাবু অফিস গেলেন। এই যে স্যার আসুন, আপনার ছেলে খুব নাম করলো। ওইসব করছে, ব্যাটা ষাঁড়ের গোবর, কোনো কাজে এলো না। সহকর্মীদের এই কথাই বললেন তিনি। কিন্তু বিনয় বলল, সে কি স্যার, ওটা তো খুব ভালো কোয়ালিফিকেশন। ছাই, ও দিয়ে কি রোজগার হবে? খাবে কি? খাবে? আপনি হয়তো জানেন না স্যার, ওসবের মূল্য এ যুগে খুব বেড়ে গেছে। অ্যামেচার খেলোয়াড় হয়েও এর যে রোজগার হবে তা আপনি কল্পনা করতে পারছেন না। আগে হ্যাঁ। ঘণ্টাখানেক পরে অফিসের ইনচার্জ রমেশবাবু ডাকলেন সুভাষবাবুকে। ফাইলগুলো নিয়ে গেলেন সুভাষবাবু। রমেশবাবু একটি ভরিক্কি গোছের লোক, এত বড় অফিসের ইনচার্জ, মাইনে পান 4,000-এর বেশি। বিরাট কারবারটা তারই হাতে। বসুন বলে কি একটা চিঠিতে সই করতে বললেন। আপনার ছোট ছেলে তো জুয়েল একটা, কতটা পড়েছে? পড়েছে? সেখানে স্যার কাঁচকলা, বিএসসিটাই উতরাতে পারছে না। এবার তো দিয়েছে পরীক্ষা, সে জানে কি হবে। পড়াতে স্যার 0 নম্বর। তা হোক, শুনুন, কোনো রকমে যদি বিএসসিটা উতরে যায়, আমি কোম্পানির তরফ থেকে জার্মানি পাঠাবো। বছর 3-4 থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসবে। পড়ায় ওর দিগ্গজ হবার দরকার নেই, ও তো ফুটবলেও খুব ভালো শুনলাম। আগে হ্যাঁ, পাড়ার টিমের সর্দার, কিসে খেলে জানি না। আমি জানি, আমার ছেলে বলল সেন্টার ফরওয়ার্ড খেলে, খুবই ভালো খেলে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল সুভাষবাবু। যদি ওকে জার্মানি ঘুরিয়ে আনতে পারি তো একটা লোক হবে দেশের। সুভাষবাবু নিঃশব্দে বসে শুনছিলেন কথাগুলো। রমেশবাবু বললেন, অবশ্য আমার একটু স্বার্থও রয়েছে বলে হাসলেন। বললেন, মেয়েটা 17-তে পড়ল, বিয়ে তো দিতে হবে। কথাটা শুনে সুভাষবাবু আশাতীতে এই সৌভাগ্যে একেবারে মোহমান হয়ে পড়েছেন। তিনি কি বলবেন খুঁজে পাচ্ছেন না। অবশেষে বললেন, এ আমার অসীম সৌভাগ্য স্যার, আমি কি এর যোগ্য হব? আপনার ছেলেকে যোগ্য করে নেব, ভাববেন না। কথাটা আমি কয়ে রাখলাম, কারণ অনেকেরই নজর পড়তে পারে। ও ছেলে জুয়েল, ওকে ঠিকমতো মানুষ করা দরকার। দেখি কি ফাইল। সুভাষবাবু নিঃশব্দে ফাইলগুলো